দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ বইটার নাম শুনলে মনে হয় কি হয়তো শুধু পজিটিভ থাকার কথাই বলবে, কিন্তু এর ভেতরে এমন কিছু ধারণা আছে যা আমাদের চিন্তার ধরনটাকেই বদলে দিতে পারে। বইটার একদম শুরুর কথাটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। সাফল্য নাকি আমাদের বুদ্ধি বা ভাগ্যের উপর অতটা নির্ভর করে না, যতটা আমাদের চিন্তার আকারের উপর করে। একদম ঠিক। যেমন ধরুন হ্যারির গল্পটা, সে তার সহকর্মীদের থেকে প্রায় 5 গুণ বেশি আয় করত, কিন্তু সে যে 5 গুণ বেশি বুদ্ধিমান ছিল তা তো নয়, বা সে অন্যদের চেয়ে 5 গুণ বেশি কাজও করত না। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা ছিল শুধু তার চিন্তার পরিধিতে, সে বড় করে ভাবত। আর এই ধারণাটার একটা গভীর মনস্তাত্ত্বিক ভিত্তি আছে, তাই না? আমরা প্রায় ভাবি যে বড় পদে হয়তো অনেক প্রতিযোগিতা। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। কিন্তু লেখক বলছেন বাস্তব চিত্রটা ঠিক তার উল্টো। বেশিরভাগ মানুষ আসলে বড় হওয়ার ঝুঁকিটাই নিতে চায় না। তারা নিজেদের একটা ছোট গণ্ডির মধ্যেই নিরাপদ বোধ করে। সমাজে একটা কথা খুব চালু আছে যে নেতা অনেক কিন্তু কর্মী নেই। হ্যাঁ, এটা তো প্রায়ই শোনা যায়। কিন্তু বইটা বলছে উঁচু পদের জন্য যোগ্য লোকের আসলেই অভাব, কারণ বেশিরভাগ মানুষ নিজেকে সেই পদের যোগ্যই মনে করে না। তারা শুরুতেই হাল ছেড়ে দেয়। তার মানে আসল খেলাটা আমাদের মাথার ভেতরেই শুরু হচ্ছে। তাহলে এই বড় করে ভাবার প্রথম ধাপটা কি হতে পারে? বইটা বলছে সেটা হলো বিশ্বাসের শক্তি। বিশ্বাস? কিন্তু এখানে বিশ্বাস মানে তো শুধু কি বলে ফাঁকা আশাবাদ বা উইশফুল থিঙ্কিং নয়, তাই না? একদমই না। আমি পারবই এই মনোভাবটা, এটা আসলে কাজটা করার জন্য প্রয়োজনীয় শক্তি, দক্ষতা আর ক্ষমতা তৈরি করে দেয়। বইয়ের একটা উদাহরণ আমার খুব মনে ধরেছে। এক তরুণী মোবাইল হোম বিক্রির ব্যবসা শুরু করতে চেয়েছিল, কিন্তু তার কাছে পুঁজি ছিল বলতে গেলে কিছুই না, হয়তো $3000-এরও কম। আর সেই সময়ে ওই ব্যবসাটায় মারাত্মক প্রতিযোগিতা ছিল। অভিজ্ঞতা ছাড়া আর এত কম পুঁজিতে নামাটা তো প্রায় অসম্ভব। ঠিক তাই, সবাই তাকে বারণ করেছিল, কিন্তু মেয়েটির নিজের ওপর একটা অদ্ভুত বিশ্বাস ছিল। সে জানত সে এই কাজটা অন্যদের চেয়ে ভালোভাবেই করতে পারবে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। বলুন। শুধু বিশ্বাস থাকলেই কি বিনিয়োগকারীরা টাকা দিয়ে দেয়? তার নিশ্চয়ই অন্য কোনো গুণ বা পরিকল্পনাও ছিল। এটা একটা দারুণ প্রশ্ন। দেখুন, বিশ্বাসটা কিন্তু কোনো জাদুর মতো কাজ করে না। বিশ্বাস যেটা করে সেটা হলো আপনার আচরণ এবং কথা বলার ধরনকে বদলে দেয়। যখন আপনি নিজে কিছু মনে প্রাণে বিশ্বাস করেন, তখন আপনার সেই আত্মবিশ্বাসটা অন্যদের মধ্যেও ছড়িয়ে যায়। আচ্ছা। ওই তরুণীর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। তার ওই অগাধ বিশ্বাসের কারণে বিনিয়োগকারীরা তার উপর ভরসা করতে পেরেছিল। এমনকি একজন প্রস্তুতকারক তাকে কোনো টাকা ছাড়াই কিছু মোবাইল হোম ধার দিতেও রাজি হয়ে গিয়েছিল। হ্যাঁ, কারণ তার বিশ্বাসটা শুধু কথাই ছিল না, তার পুরো পরিকল্পনার মধ্যে ফুটে উঠেছিল। আর ফলাফল? প্রথম বছরেই সে $1 মিলিয়ন বেশি বিক্রি করেছিল। ভাবা যায়। তার মানে বিশ্বাসটা আসলে কর্মের জ্বালানি হিসেবে কাজ করে। একদম। আর এর উল্টো দিকটাও কিন্তু ততটাই সত্যি। অবিশ্বাস বা সন্দেহ, এটা একটি নেতিবাচক শক্তি। মন যখন বলে আমি চেষ্টা করে দেখতে পারি, কিন্তু মনে হয় না এটা কাজ করবে, তখন সে আসলে ব্যর্থ হওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছে। কারণ মন তখন সেই সন্দেহকে সত্যি প্রমাণ করার জন্য অজুহাতার কারণ খুঁজতে শুরু করে। ঠিক। এটা আমাদের শুরুতেই থামিয়ে দেয়। আপনি যেভাবে সন্দেহের কথা বললেন, আমার ঠিক বইয়ের সেই চিন্তার কারখানার উপমাটার কথা মনে পড়ে গেল। আমাদের মাথায় নাকি দুজন ম্যানেজার বসে আছে। হ্যাঁ, দারুণ একটা ধারণা। আমাদের মনটা একটা কারখানা যেখানে সারাক্ষণ চিন্তা তৈরি হচ্ছে। আর এর দুজন ম্যানেজার, একজন মিস্টার ট্রায়াম্ফ মানে বিজয়ী, এবং অন্যজন মিস্টার ডিফিট মানে পরাজিত। আপনি যখনই কোনো ইতিবাচক চিন্তা করেন, যেমন আমি এটা পারব, তখন মিস্টার ট্রায়াম্ফ কাজে লেগে যায়। হ্যাঁ, সে আপনাকে মনে করিয়ে দেয় কেন আপনি পারবেন, আপনার কি কি যোগ্যতা আছে, অতীতে আপনি কিভাবে সফল হয়েছিলেন, এইসব। আর যদি ভাবি আজ দিনটাই খারাপ, তাহলে মিস্টার ডিফিট তার দলবল নিয়ে হাজির হয়। সে প্রমাণ করতে শুরু করে দিনটা কেন খারাপ। হয়তো বলবে, দেখো আজ আবহাওয়াটাও কেমন ঘুমোট, বা অফিসে আজ বস নিশ্চয়ই বকা দেবে। সে একের পর এক নেতিবাচক যুক্তি সাজাতে থাকে। মনোবিজ্ঞানের ভাষায় এর কি কোনো ব্যাখ্যা আছে? হ্যাঁ, এটাকে বলে কনফার্মেশন বায়াস। মানে আমরা যা বিশ্বাস করি, আমাদের মস্তিষ্ক শুধু সেই তথ্যগুলোকেই খুঁজে বের করে যা আমাদের বিশ্বাসকে সমর্থন করে। তার মানে দিনটা বাজে যাবে ভাবলে আমাদের মস্তিষ্ক শুধু খারাপ জিনিসগুলোই দেখতে শুরু করে। একদম।
আর মজার ব্যাপার হলো আমরা যে ম্যানেজারকে যত বেশি কাজ দিই সে তত শক্তিশালী হয়ে ওঠে। ধীরে ধীরে সে পুরো কারখানার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তাই লেখক বলছেন মিস্টার ডিফিটকে বরখাস্ত করুন, কারণ সে আপনার কোনো কাজে আসবে না। আর তার সবচেয়ে বড় অস্ত্র হল অজুহাত। লেখক একে একটা রোগের নাম দিয়েছেন, এক্সকিউজাইটিস। মানে অজুহাত দেওয়ার রোগ। হ্যাঁ, বইটাতে 4 ধরনের অজুহাতের কথা বলা হয়েছে, কিন্তু দুটো আমার কাছে সবচেয়ে পরিচিত মনে হয়েছে। প্রথমটা হলো স্বাস্থ্যের অজুহাত। ও, এটা তো খুবই কমন। আমার শরীরটা ভালো না, আমার এনার্জি কম। এই কথাগুলো আমরা প্রায়ই বলি বা শুনি। হ্যাঁ, এবং এটা খুব সূক্ষ্ম একটা ফাঁদ। বইটাতে এক ব্যক্তির গল্প আছে যে তার দুর্বল হার্ট নিয়ে সারাক্ষণ চিন্তিত থাকত। যদিও একাধিক ডাক্তার পরীক্ষা করে কোনো সমস্যাই পায়নি, সে এই অজুহাতের কারণে জীবনের কোনো আনন্দই পাচ্ছিল না। এর বিপরীতে আরেকজন আইনজীবীর গল্পও তো আছে। হ্যাঁ, যার সত্যিই যক্ষ্মা হয়েছিল। তিনি বলতেন, আমার দুটো বিকল্প আছে। আমি আমার অসুস্থতা নিয়ে পড়ে থেকে মরতে পারি, অথবা জীবনের বাকি দিনগুলো পুরোদমে উপভোগ করতে পারি। তিনি দ্বিতীয়টা বেছে নিয়েছিলেন। তার দর্শন ছিল, আমি মৃত্যুর আগে পর্যন্ত বাঁচতে চাই। দেখুন, পরিস্থিতিটা নয়, মনোভাবটাই আসল। দ্বিতীয় অজুহাতটা আরও মারাত্মক। সেটা হলো বুদ্ধিমত্তার অজুহাত। আমি যথেষ্ট স্মার্ট নই, বা আমার তো অমুকের মতো বুদ্ধি নেই। ঠিক, কিন্তু বইটা বলছে মনোভাব বুদ্ধিমত্তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফিলের গল্পটা যেমন, তার আইকিউ হয়তো খুব বেশি ছিল না, কিন্তু তার ইতিবাচক মনোভাব আর মানুষের সাথে মেশার ক্ষমতার কারণে সে তার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান সহকর্মীদের চেয়ে 3 গুণ বেশি আয় করত। হ্যাঁ, অন্যদিকে সেই অত্যন্ত বুদ্ধিমান লোকটির কথা ভাবুন, যে তার সমস্ত মেধা ব্যবহার করত শুধু এটা প্রমাণ করার জন্য যে কোনো একটা পরিকল্পনা কেন ব্যর্থ হবে। এই দুটো অজুহাতের বাইরেও তো আরও দুটো আছে, বয়স আর ভাগ্য। হ্যাঁ, আমার বয়স অনেক বেশি বা কম, আর আমার কপালটাই খারাপ। আপনি যদি ভালো করে খেয়াল করেন, এই 4টা অজুহাতের মধ্যে একটা সাধারণ প্যাটার্ন আছে, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছেন। সবগুলোই আমাদের নিয়ন্ত্রণের বাইরের কোনো কিছুর ওপর দায়ে চাপিয়ে দেয়। আমার স্বাস্থ্য, আমার বুদ্ধি, আমার বয়স বা আমার ভাগ্য। মনে হচ্ছে মূল সমস্যাটা আসলে দায়িত্ব নিতে ভয় পাওয়া। এটা বলা খুব সহজ যে আমার ভাগ্য খারাপ। কিন্তু এটা মেনে নেওয়া কঠিন যে আমার চেষ্টার কমতি ছিল। এটাই মূল কথা। এক্সকিউজাইটিস আসলে দায়িত্ব এড়ানোর একটা মানসিক কৌশল। আমরা যখন বারবার একটা অজুহাত দিই, তখন আমাদের অবচেতন মন সেটাকেই সত্যি বলে বিশ্বাস করতে শুরু করে, আর আমরা চেষ্টাই ছেড়ে দিই। এর থেকে বেরোনোর একমাত্র উপায় হল অজুহাত দেওয়া বন্ধ করে কারণ এবং ফলাফলের নীতিতে বিশ্বাস করা। প্রতিটি ঘটনার পেছনে একটি কারণ থাকে, সেটা ভাগ্য নয়। তাহলে আমরা দেখলাম অজুহাতগুলো কিভাবে আমাদের আটকে রাখে, কিন্তু অজুহাতের পেছনে তো লুকিয়ে থাকে ভয়, ব্যর্থ হওয়ার ভয়, লোকের সমালোচনার ভয়। চলুন এবার দেখি সেই ভয়কে জয় করার সবচেয়ে শক্তিশালী উপায়টা কি। বইটার অন্যতম সেরা একটি লাইন হল, অ্যাকশন কিওস ফেয়ার। অ্যাকশন কিওস ফেয়ার মানে কাজ করলে ভয় কমে যায়। একদম। ভয় নিয়ে বসে বসে যত ভাবা যায়, ভয় তত বড় আর শক্তিশালী হতে থাকে। কিন্তু যখনই আমরা কাজে নেমে পড়ি, ভয়টা ছোট হতে শুরু করে। নৌবাহিনীর উদাহরণটা মনে পড়ছে। হ্যাঁ, যে সমস্ত নতুন রিক্রুট সাঁতার জানত না, তাদের পানিতে নামতে প্রচণ্ড ভয় করত। তাদের যখন ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেওয়া হতো, তখন ভয় নিয়ে চিন্তা করার সময়ই থাকত না। তাদের একমাত্র চিন্তা হতো কিভাবে সাঁতার কেটে বাঁচা যায়। তার মানে ভয় কাটানোর উপায় হলো ভয়টাকে না ভেবে যে কাজটা করতে ভয় লাগছে সেটার দিকে এক পা এগিয়ে যাওয়া। ঠিক তাই, ছোট ছোট পদক্ষেপ। আত্মবিশ্বাস তো রাতারাতি তৈরি হয় না। এটা তৈরি হয় ছোট ছোট সফলতার মাধ্যমে। লেখক আমাদের স্মৃতিকে একটা ব্যাংকের সাথে তুলনা করেছেন। আমরা প্রতিদিনই ব্যাংকে ইতিবাচক বা নেতিবাচক চিন্তা জমা রাখি। আর যখন আমরা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হই, তখন আমাদের মন সেই ব্যাংক থেকে পুরনো স্মৃতি বা চিন্তা তুলে আনে। যদি আমাদের ব্যাংক শুধু ব্যর্থতা আর নেতিবাচক চিন্তায় ভরা থাকে, তাহলে মন বলবে, ছেড়ে দাও, আগেও পারোনি, এবারও পারবে না। কিন্তু যদি আমরা ইচ্ছেকৃতভাবে শুধু ইতিবাচক আর সফলতার স্মৃতিগুলো জমা রাখি, তাহলে কঠিন সময়ে আমাদের মন আমাদের সবচেয়ে বড় সমর্থক হয়ে উঠবে। সে বলবে, ভয় পেও না, তুমি এর চেয়েও কঠিন পরিস্থিতি সামলেছ, তুমি পারবে। তাই প্রতিদিন কনসিয়াসলি ছোট ছোট ইতিবাচক অভিজ্ঞতা আর চিন্তা সঞ্চয় করাটা খুব জরুরি। এই ইতিবাচক চিন্তা জমানোর জন্য আমাদের চারপাশের পরিবেশও তো খুব গুরুত্বপূর্ণ, তাই না? অবশ্যই,
কারণ আমরা যাদের সাথে মিশি তাদের চিন্তাভাবনা তো আমাদের উপর প্রভাব ফেলে। এটা সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে উপেক্ষিত একটি দিক। আমাদের চিন্তাভাবনা, লক্ষ্য, এমনকি ব্যক্তিত্ব অনেকাংশেই আমাদের চারপাশের মানুষ দ্বারা গঠিত হয়। নেতিবাচক সবকিছুতে দোষ খুঁজে বেড়ানো মানুষদের সঙ্গে থাকলে আমরাও ধীরে ধীরে হতাশাবাদী হয়ে পড়ি। তাদের ছোট চিন্তা আমাদের বড় স্বপ্নগুলোকে সংক্রমিত করে। তাই লেখক বলছেন এমন মানুষদের সঙ্গে মিশতে হবে যারা বড় চিন্তা করে, যারা উচ্চাকাঙ্ক্ষী এবং ইতিবাচক। বইটাতে ফার্স্ট ক্লাস জীবনযাপনের একটা ধারণার কথা বলা হয়েছে। এটা শুনতে খুব গ্ল্যামারাস লাগছে। এর আসল মানে কি? এটা কি শুধু দামি জিনিসপত্র কেনার কথা বলছে? আমারও প্রথমে তাই মনে হয়েছিল। না, একেবারেই না। ফার্স্ট ক্লাস জীবনযাপন মানে টাকার চেয়ে রুচি আর আত্মসম্মানকে গুরুত্ব দেওয়া। এর মানে হল 10টা সস্তা জিনিস না কিনে একটা ভালো মানের জিনিস কেনা। আপনি যেখানেই যান বা যা কিছুই করেন, নিজেকে সেরাটা দেওয়ার চেষ্টা করুন। কারণ যখন আমরা নিজেদের সাথে ফার্স্ট ক্লাস আচরণ করি তখন আমরা নিজেদের গুরুত্বপূর্ণ মনে করি। আর যখন আমরা নিজেদের গুরুত্বপূর্ণ মনে করি তখন আমাদের চিন্তাভাবনাও বড় হতে শুরু করে। এটা আত্মসম্মান বাড়ানোর একটা শক্তিশালী উপায়। এই গুরুত্বপূর্ণ মনে করার বিষয়টা শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য সমানভাবে সত্যি। বইতে 3 জন রাজমিস্ত্রির একটা অসাধারণ গল্প আছে। ও হ্যাঁ, অসাধারণ গল্প। একই জায়গায় 3 জন রাজমিস্ত্রি কাজ করছিল। তাদের জিজ্ঞেস করা হলো তারা কি করছে। প্রথমজন বিরক্ত হয়ে বলল, দেখতেই পাচ্ছেন না আমি ইট গাচ্ছি। দ্বিতীয়জন একটু হিসাব করে বলল, আমি ঘন্টায় $9.5 আয় করছি। আর তৃতীয়জন? তার উত্তরটাই ছিল অসাধারণ। সে গর্বের সাথে মুখ তুলে বলল, আমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ গির্জা তৈরি করছি। কি অসাধারণ একটা দৃষ্টিভঙ্গি! একই কাজ, কিন্তু তৃতীয় ব্যক্তি তার কাজকে একটা মহৎ লক্ষ্যের অংশ হিসেবে দেখছিল। আমার প্রশ্ন হল, এই তৃতীয় রাজমিস্ত্রি যে নিজেকে গির্জা নির্মাতা ভাবছে, তাতে তার প্রতিদিনের কাজের গুণগত মানে কি সত্যি কোনো পার্থক্য তৈরি হয়েছিল? আমি বাজি ধরে বলতে পারি হয়েছিল। কারণ সে শুধু ইট গাচ্ছিল না, সে একটা স্বপ্ন তৈরি করছিল। যার কাজের পেছনে এত বড় একটা কেন বা ওয়াই থাকে, তার কাজের মান অন্যদের চেয়ে ভালো হতে বাধ্য। সে প্রতিটি ইটকে শুধু ইট হিসেবে দেখবে না, দেখবে একটা বিশাল স্বপ্নের অংশ হিসেবে। এই বড় দৃষ্টিকোণটাই আমাদের সাধারণ কাজকেও অসাধারণ করে তোলে। আর এই বড় দৃষ্টিকোণ থেকেই হয়তো অন্যদের গুরুত্ব দেওয়ার মানসিকতা তৈরি হয়। বইয়ের লিফট অপারেটরের গল্পটা আমার মনে পড়ছে। লেখক যখন থেকে তাকে নাম ধরে ডাকতে শুরু করলেন এবং তার কাজের প্রশংসা করলেন, সেই অপারেটর লেখকের জন্য বিশেষ যত্ন নিতে শুরু করল। ঠিক তাই। এর পেছনের মনস্তত্ত্বটা হল পারস্পরিকতার নীতি, আ প্রিন্সিপাল অফ রেসিপ্রোসিটি। মানে যেমন ব্যবহার পাবো তেমন ব্যবহার করব, এই রকম। অনেকটা তাই। যখন আমরা অন্যকে গুরুত্বপূর্ণ মনে করি, তাদের কাজের প্রশংসা করি, তাদের কথা মন দিয়ে শুনি, তখন তারাও আমাদের জন্য আরও বেশি কিছু করতে চায়। এটা শুধু সৌজন্যবোধ নয়। না, এটা সম্পর্ক এবং সহযোগিতার একটা শক্তিশালী ভিত্তি তৈরি করে। কথোপকথনের সময়ও উদারতা দেখানো উচিত। অন্যকে কথা বলার সুযোগ দেওয়া, তাদের কথা মন দিয়ে শোনা। এগুলো সম্পর্ককে মজবুত করে এবং প্রায়শই নতুন নতুন ধারণার জন্ম দেয়। একদম। তাহলে সব মিলিয়ে আজকের আলোচনার আসল কথাটা কি দাঁড়ালো? মনে হচ্ছে এটা শুধু বড় স্বপ্ন দেখার কথা বলছে না, বরং সেই স্বপ্নটাকে সত্যি করার জন্য আমাদের ভেতরের এবং বাইরের জগৎটাকে কিভাবে সাজাতে হবে তার একটা রোডম্যাপ দিচ্ছে। একদম। যদি সংক্ষেপে বলি, যাত্রাটা শুরু হয় বিশ্বাস দিয়ে। তারপর আসে সেই বিশ্বাসকে আটকে রাখা অজুহাত আর ভয়কে চিহ্নিত করে সেগুলোকে অ্যাকশন বা কর্ম দিয়ে জয় করা। আর এই পুরো যাত্রায় আমাদের চালিকা শক্তি হিসেবে কাজ করে আমাদের চারপাশের ইতিবাচক পরিবেশ এবং মানুষের সাথে আমাদের সম্পর্ক। দারুণভাবে বলেছেন। পুরো বইটার মূল নির্যাস এটাই। আর এই আলোচনার শেষে একটা ছোট্ট চিন্তার খোরাক দেওয়া যেতে পারে। বইটির একটি মূল কথা হল, আমরা যা ভাবি আমরা তাই। এই ধারণাটি যদি সত্যি হয়, তাহলে আমাদের দৈনন্দিন জীবনের একটি ছোট চিন্তার পরিবর্তন আমাদের পুরো ভবিষ্যৎকে কতটা প্রভাবিত করতে পারে। একটা চ্যালেঞ্জের মতো। হ্যাঁ, শ্রোতাদের জন্য একটা চ্যালেঞ্জ। আজ এমন একটা ছোট থট আপগ্রেড বা চিন্তার উন্নতি ঘটান, যেমন আমাকে এই কাজটা করতে হবে,
এই বাক্যটার বদলে বলুন আমি এই কাজটা করার সুযোগ পেয়েছি। বাহ! অথবা কোনো সহকর্মীর কাজের শুধু ভালো হয়েছে না বলে নির্দিষ্ট করে বলুন তার কোন দিকটা আপনার ভালো লেগেছে। এই অতি সাধারণ একটা পরিবর্তন একবার ভেবে দেখুন তো 1 বছর পর এটা আপনাকে কোথায় নিয়ে যেতে পারে।